আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা গ্রিনল্যান্ড পর্ব 1। তো গ্রিনল্যান্ডের ভিডিও নিয়ে অনেক রিকোয়েস্ট এসেছে যে কেন এখনও বানাচ্ছি না। আসলে আমি অলসতার কারণে ভিডিওগুলো দেওয়া হয় নাই। সো গ্রিনল্যান্ড নিয়ে অনেকের অনেক প্রশ্ন ছিল। আজকে চেষ্টা করব কিছু প্রশ্নের উত্তর দেওয়ার। প্রশ্নের উত্তর দিব গল্প করতে করতে। সো প্রশ্নের উত্তরগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো গ্রিনল্যান্ডে এখনও পর্যন্ত মাত্র 2টা দেশ থেকে যাওয়া যায়, সেটা হচ্ছে আইসল্যান্ড আর ডেনমার্ক। যেহেতু গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের অধীনে এখনো পর্যন্ত, সো গ্রিনল্যান্ডে যেতে হলে আপনাকে হয় ডেনমার্ক দিয়ে যেতে হবে, না হয় আইসল্যান্ডে যেতে হবে। সো আমি গ্রিনল্যান্ডে ফ্লাই করেছিলাম আইসল্যান্ড থেকে। সবচেয়ে মোস্ট কমন যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে ভিসা। কীভাবে ভিসা পাওয়া যায় গ্রিনল্যান্ডে? সো আমি যেহেতু ইউএস সিটিজেন, আমার ভিসা জটিলতা ছিল না। তবে বাংলাদেশি সিটিজেন যারা হচ্ছে গ্রিনল্যান্ডে যেতে চান তাদের ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে গ্রিনল্যান্ডের জন্য, এবং আমার মনে হয় এর জন্য ড্যানিশ অ্যাম্বাসিতে যেতে হবে, যে কোনো ডেনমার্কের অ্যাম্বাসিতে। আইসল্যান্ড থেকে ফ্লাই করলাম গ্রিনল্যান্ডের উদ্দেশ্যে। আমার গন্তব্য গ্রিনল্যান্ডের রাজধানী নুক সিটি। এখানে একটা মজার বিষয় বলে রাখি, আমি যতটুকু দেখেছি আমার এক্সপিরিয়েন্স থেকে, গ্রিনল্যান্ডে হচ্ছে নিজেদের কোনো কাস্টমস নাই। সো ওটা হয় ডেনমার্ক অথবা আইসল্যান্ডে হয়ে যায় আর কি। যে যে দেশ দিয়ে যাবেন তার সেই দেশে হয়ে যাবে। গ্রিনল্যান্ডে যাওয়ার পরে দেখবেন যে আপনাকে কেউ আর কোনো প্রশ্ন করতেছে না। মানে পাসপোর্ট কন্ট্রোল যেটা এয়ারপোর্টে নামার পরে, ওই বিষয়টা গ্রিনল্যান্ডের নুক এয়ারপোর্টে আমি দেখি নাই। তবে যারা এখনও গ্রিনল্যান্ডে যান নাই কিন্তু যেতে ইচ্ছুক, স্পেশালি যারা ইউএস কানাডা সিটিজেন এবং ইউএস কানাডা থেকে যেতে চান, তাদের জন্য কিন্তু অনেক সুখবর আছে। গ্রিনল্যান্ডে নতুন একটা বড় এয়ারপোর্ট হচ্ছে ওপেন হয়েছে, যেটা 2025 সালের সামার থেকে শুরু হবে ফ্লাইট, ডিরেক্ট ফ্লাইট ফ্রম ইউএস কানাডা। সো যারা হচ্ছে ইউএস কানাডাতে আছেন এবং গ্রিনল্যান্ড ভিজিট করতে চান তাদের জন্য এটা অনেক সুসংবাদ। ইভেন আমিও আবার যেতে চাই আমার মাকে নিয়ে, যেহেতু আমি একা গেছি আগের বার। সো আমারও ইচ্ছা আছে আর একবার যাওয়ার। আমার গন্তব্য ছিল হচ্ছে গ্রিনল্যান্ডের নুক শহর, কিন্তু মাঝখানে আমাদের যদিও ডিরেক্ট ফ্লাইট ছিল, মাঝখানে আমাদের প্লেন হচ্ছে এটা কুইক লেওভার করলো কুজুক শহরে। কুজুক শহরে লেওভার করার কারণ হচ্ছে প্লেনে ফুয়েল নিতে হবে। বিষয়টা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। এর আগে এরকম কখনো হয় নাই যে ফুয়েল নেওয়ার জন্য হচ্ছে প্লেন ল্যান্ড করতেছে। বাট ল্যান্ড করাতে যেটা হয়েছে যে আমরা সুন্দর একটা ভিউ পাইছি, এয়ারপোর্ট থেকেও যে এত সুন্দর ভিউ দেখা যায় আগে জানা ছিল না। মজার বিষয় হচ্ছে কুজুক শহরের জনসংখ্যা মাত্র 248 জন। এয়ারপোর্টটা দেখেন পুরো ওপেন, মানে এয়ারপোর্টের কোনো বর্ডার নাই, কোনো বাউন্ডারি নাই। এত সুন্দর একটা এয়ারপোর্ট। প্লেন ল্যান্ড করার আগে পাইলট বলেছিল যে কারো নামার দরকার নেই, আমরা আধা ঘন্টার বেশি থাকবো না। কিন্তু কে শোনে কার কথা? যেই মাত্র প্লেন ল্যান্ড করছে সব যাত্রীরা নেমে গেছে। যদিও প্লেনটা অনেক ছোট, যাত্রী ছিল হচ্ছে হাতে গোনা মাত্র 33 জন। প্লেনে যে মোট 33 জন ছিল সবারই হচ্ছে গ্রিনল্যান্ডের ফার্স্ট টাইম। সো প্লেন থামতেই সবাই হুড়মুড় করে বের হয়ে এসে মানে ফটো সেশন শুরু করলাম। তো প্লেনের 33 জনের মধ্যে আমি হচ্ছে একা সলো ট্রাভেলার, বাকি 32 জন হচ্ছে দুইটা গ্রুপের, 16 জন করে। একটা হচ্ছে মনে হয় ওরা ঘুরতে আসছিল ট্রাভেলার গ্রুপ, আর একটা হচ্ছে রিসার্চ গ্রুপ, ওরা রিসার্চের জন্য যাচ্ছিল গ্রিনল্যান্ডে। আমি একমাত্র ছিলাম দল ছাড়া। এয়ার গ্রিনল্যান্ডের এই লাল প্লেনটার আমি প্রেমে পড়ে গেছি সত্যি। আমি হচ্ছে যখন টিকিট বুক করি অবশ্যই দেখেছি যেটা লাল কালারের প্লেন, বাট প্লেনটা এত ছোট আর এত কিউট, আমার এত পছন্দ হয়েছে, মনে হচ্ছিল যেন আমার নিজের পার্সোনাল বিমান। এর আগে আমি এরকম এত ছোট প্লেনে উঠি নাই। আর ভাগ্য ভালো যে হচ্ছে উইন্ডো সিট পেয়েছিলাম। সো প্লেনে ফুয়েল নেওয়া শেষ হলে আমরা আবার যাত্রা শুরু করলাম নুকের উদ্দেশ্যে কুজুক শহর থেকে। প্লেন থেকে নিচের ভিউটা এত জোস ছিল, এদিকে স্নো পড়ে আছে, গ্লেসিয়ার, এদিকে পানির উপর দিয়ে গ্লেসিয়ার ভাসতেছে। তবে এটা সত্যি, মানে চোখ দিয়ে যেটা দেখা যায় ভিডিওতে তার হচ্ছে 10 ভাগের 1 ভাগ সৌন্দর্যও আসে না। দেখুন কত বড় বড় আইসবার্গ, একদম মানে ব্লু কালারের আইসবার্গ ভাসতেছে পানির উপরে, পানিটা কি শান্ত। সত্যি আমি লাকি যে আমি উইন্ডো সিট পাইছিলাম গ্রিনল্যান্ড ট্রিপে। তবে সত্যি কথা বলতে এটা ছিল আমার মোস্ট স্ক্যারেস্ট ফ্লাইট। মানে আমি পুরাটা পথ আল্লাহ করতেছিলাম মনে মনে যে কখন নামবো। কারণ একে তো প্লেন খুবই ছোট, এদিক থেকে জোরে বাতাসও হচ্ছিল, যেটা আমি ফিল করতেছিলাম। আর আমি জানি না কেন জানি এই যে ঘুরতেছে পাখার মতো, এটা দেখতে এত ভয়ঙ্কর লাগতেছিল বাস্তবে, কিন্তু ভয়ের মধ্য দিয়েও এই সৌন্দর্যটা অনেক উপভোগ করেছি। আইসল্যান্ড থেকে গ্রিনল্যান্ডের নুক শহরের ফ্লাইট টাইম হচ্ছে মোট 3 ঘন্টা 15 মিনিট মতো। যেহেতু আমরা অন্য আরেকটা এয়ারপোর্টে নেমেছি ফুয়েল নেওয়ার জন্য, সো মোটামুটি 5 ঘন্টা লেগে গেল। তারপরেও দেখেন এই সময়টা অনেকে নষ্ট না করে কাজে লাগাচ্ছে প্রোডাক্টিভভাবে। আর আমার মতো যারা আছে তারা বাইরের দিকে তাকিয়ে ভিউ দেখছে।
গ্রিনল্যান্ডে ল্যান্ড করার পরে আমার প্রথম অভিজ্ঞতাটা বলি। হ্যাঁ, দেখা গেছে যে বিভিন্ন দেশে আমি যাই, যখন যে দেশেই যাই টি মোবাইল মোটামুটি সব দেশে নেটওয়ার্ক কাভার করে। তো আমি ভাবছিলাম টি মোবাইলে নেটওয়ার্ক আমি পাবো, এবং এয়ারপোর্টে নেমে দেখি যে আমার টি মোবাইলের নেটওয়ার্ক কাজ করতেছে না। সো আমার এয়ারবিএনবির অ্যাড্রেসটা হচ্ছে আমার ইমেইলে, সো আমি কোনো ইমেল ওপেন করতে পারতেছি না বা এয়ারবিএনবি ওপেন করতে পারতেছি না, যেহেতু আমার ওয়াইফাই নাই। এয়ারপোর্টেরও ওয়াইফাই নাই। এয়ারপোর্ট থেকে যদি মানে ওয়াইফাই নিতে চান সেক্ষেত্রে পে করতে হবে, তাও খুবই এক্সপেন্সিভ, অলমোস্ট $10 অল্প সময়ের জন্য। সো কি আর করার, এয়ারপোর্টে নেমে প্রথমেই আমার হচ্ছে ওয়াইফাই কিনতে হলো, তাছাড়া তো আমি এয়ারবিএনবি অ্যাড্রেস তো পাবো না। তো এইটার পর থেকে, এই ঘটনার পর থেকে আমি যেটা করি, আমার প্রত্যেকটা ট্রিপে সব কিছু আমি কাগজে প্রিন্ট আউট করে নিয়ে যাই। সো যাতে আমার এয়ারবিএনবির অ্যাড্রেস আমার রেডি থাকে, মানে সব কিছু যাতে আমার মোবাইলের উপর ডিপেন্ডেন্ট না হওয়া লাগে। প্রত্যেকটা অ্যাড্রেস, হ্যাঁ, প্রত্যেকটা কনফার্মেশন নাম্বার সব কিছু আমার প্রিন্ট আউট করে নিয়ে যাই। সো এটা একটা টিপস, যারা ট্রাভেল করেন আপনার আইটিনারির সাথে সব কিছু প্রিন্ট আউট করে নেবেন। সো সৌন্দর্য দেখতে দেখতে মানে কখন যে টাইম চলে গেল বুঝতে পারলাম না, মনে হলো এই বুঝি প্লেনে উঠলাম আর এই নেমে যাচ্ছি। অবশেষে পৌঁছালাম হচ্ছে নুক শহরে। নুক শহর আবারও বলি গ্রিনল্যান্ডের রাজধানী। সো এই এয়ারপোর্টে এই একটাই মাত্র হচ্ছে ব্যাগেজ ক্লেম। হ্যাঁ, দেখেন কত ছোট্ট একটা ব্যাগেজ ক্লেম এরিয়া। এইটাই হচ্ছে টোটাল ব্যাগেজ ক্লেম এরিয়া এই এয়ারপোর্টে, নুক শহরের এই এয়ারপোর্টে। এটাই হচ্ছে ব্যাগেজ ক্লেম এরিয়া। গ্রিনল্যান্ডে নামার পর থেকেই স্নো বৃষ্টি লেগেই ছিল। সো ব্যাগেজ ক্লেম থেকে ব্যাগেজ নেওয়ার পরে ট্যাক্সি কল করলাম, ট্যাক্সি আসতে 15-20 মিনিট লেগে গেল। বুঝলাম না কেন, এয়ারপোর্টে নর্মালি হচ্ছে সবসময় ট্যাক্সি থাকা উচিত, যে শহরেই হোক না কেন, বাট এই প্রথম দেখলাম যে ট্যাক্সি কল করার পরে 15-20 মিনিট দেরি হলো ট্যাক্সি আসতে। অবশ্য ট্যাক্সির জন্য ওয়েট করতে করতে সময়টা ভালোই কাটছে, অন্যান্য ট্রাভেলার যারা ছিল ওদের সাথে গল্প করে সময় কাটলো। যদিও ওরা হচ্ছে আমার আগেই চলে গেছিলো, কারণ ওদের জন্য পিক আপ করতে লোক আসছিল। এরপরে ট্যাক্সিতে করে আমার এয়ারবিএনবিতে চলে আসলাম। এটা হচ্ছে আমার এয়ারবিএনবি উইন্ডো থেকে সামনের ভিউ। আজকের দিনে আমার আর কোনো প্ল্যান ছিল না, আজকে জাস্ট গ্রিনল্যান্ডে পৌঁছালাম এবং রেস্ট করব, এরকম একটা ব্যাপার। বিকাল 5টা বাজে লোকাল টাইম তখন। সো এই হচ্ছে আমার এয়ারবিএনবি রুম। মজার বিষয় হচ্ছে এয়ারবিএনবি রুমে কোনো বেড নাই, একটা সোফা আছে, এটা সোফা কাম বেড, এটাকেই বেড বানিয়ে আমার থাকতে হবে। মানে একজনের জন্য পারফেক্ট ছিল জায়গাটা, সাথে সুন্দর একটা বাথরুমও ছিল। সো এই সুন্দর ছোট্ট রুমটার জন্য আমি পার নাইট $75 করে, 70 অথবা 75 এরকম রেঞ্জের মধ্যে ছিল আর কি। তো $70 থেকে $75 পে করেছি পার নাইট এইটুকু একটা রুমের জন্য। সো ইমাজিন করেন যে গ্রিনল্যান্ড হচ্ছে কতটা এক্সপেন্সিভ। তবে এখান থেকে ভিউটা সুন্দর ছিল। আর দ্বিতীয় কারণ, এই জায়গাটাতে এয়ারবিএনবি নেওয়া হচ্ছে, আমার যে ট্যুরগুলার পিক আপ পয়েন্ট এই এয়ারবিএনবি থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। যেহেতু আমি গ্রিনল্যান্ডে হচ্ছে কার রেন্ট করি নাই, সো আমার জন্য এটা দরকার ছিল যে পিক আপ পয়েন্ট থেকে কাছাকাছি কোনো একটা যাতে থাকার জায়গা পাইলে যাতে আমার ট্যাক্সি খরচটা না হয়। সো ওইটা বাঁচাইতে আসলে এই জায়গাটাতে রুম নেওয়া। বাট ভিউটা সুন্দর ছিল, আমি বেশ এনজয় করেছি। সো গ্রিনল্যান্ডের প্রথম দিনের ভিডিও বা প্রথম পর্বের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি আসবে এবং আমি শিওর দ্বিতীয় পর্বটা আরও বেশি এক্সাইটিং হবে। সো স্টে টিউনড।